চিকিৎসার বর্তমান কিছু সেরা অপশন সম্পর্কে শুনে নিন, যার মধ্যে রয়েছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, intracytoplasmic sperm injection, endometrial receptivity analysis, pre-implantation genetic testing এবং টাইম ল্যাপস টেকনোলজি। আমাদের সাথে আজকে রয়েছেন ডক্টর ঐন্দ্রী সান্যাল, MBBS গোল্ড মেডেলিস্ট, MD গাইনিয়ানক্স, FNB ইন রিপ্রোডাক্টিভ মেডিসিন। উনি নোভা IVF ফার্টিলিটি কলকাতা সেন্টারে ক্লিনিক্যাল ডিরেক্টর। ওনার 10 বছরের বেশি অভিজ্ঞতা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের উপর, এবং উনি আগে দুটো নামকরা ইনফার্টিলিটি ইনস্টিটিউটে ক্লিনিক্যাল হেড হিসেবে কাজ করেছেন। উনি ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন IRM থেকে পোস্ট ডক্টরাল সুপার স্পেশালিটি কমপ্লিট করেছেন ইন রিপ্রোডাক্টিভ মেডিসিন। আজ উনি নিউ টেকনোলজি ইন ART নিয়ে কথা বলবেন। তাই আর দেরি না করে ডক্টর ঐন্দ্রীকে আমন্ত্রণ জানাচ্ছি এবং রিকোয়েস্ট করছি আজকের আলোচনা শুরু করার জন্য। ডক্টর ঐন্দ্রী, ওভার টু ইউ। থ্যাংক ইউ শ্রীমিত্রা। নমস্কার। আমরা গত দুদিন ধরে সমানে IUI IVF এই সংক্রান্ত পদ্ধতিগুলোর সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু পেশেন্টদের কাছে অনেক সময় পেশেন্টদের মনে প্রশ্ন থাকে যে ডক্টর এর পরে কি, এই পদ্ধতিগুলোতে নতুন কি? তো নতুন আজকাল অনেকগুলো পদ্ধতি এর পরেও কিন্তু চলে এসেছে, যেখানে আমাদের চেষ্টা থাকে যে IUI বা IVF পদ্ধতিগুলোর যে নর্মাল যে সাকসেস রেট তার থেকে সাফল্যটাকে যাতে আরো একটু বাড়ানো যায়। তো এই পদ্ধতিগুলো বিভিন্ন নামে পরিচিত, যেমন ম্যাক্স বলে একটা পদ্ধতি আছে, এরা বলে একটা পদ্ধতি আছে, PGT বলে একটা পদ্ধতি আছে, টাইম ল্যাপস বলে একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলির নাম হয়তো অনেকেই শুনে থাকবেন, কিন্তু আমার কাজ হবে আজকে এই পদ্ধতিগুলো সম্পর্কে আপনাদের একটু বিস্তারিতভাবে বোঝানো। নেক্সট স্লাইড। এত পদ্ধতি এলেও এখনো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এখনো প্রাথমিক ডায়াগনোসিস হলো তার বীর্য বিশ্লেষণ, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলি সিমেন অ্যানালিসিস। কিন্তু এই বীর্য বিশ্লেষণের ওপরেও এখন কিছু উন্নত পদ্ধতি যেমন ম্যাক্স এবং DFI এগুলি এখন চলে এসেছে। নেক্সট স্লাইড। প্রশ্ন ওঠে বীর্য বিশ্লেষণের দরকার কি, প্রয়োজনীয়তা কি? কারণ আমরা আমাদের প্র্যাকটিসে যেটা দেখতে পাই যে বন্ধ্যাত্বের যতগুলি কারণ তার মধ্যে পুরুষ কিন্তু প্রায় 30 থেকে 40% ক্ষেত্রে পুরুষ বন্ধ্যাত্বই দায়ী। তাই জন্য নিঃসন্দেহে পুরুষের ডায়াগনোসিস বা পুরুষের পরীক্ষা কিন্তু করতেই হবে। পরের স্লাইড। এই পুরুষের যে বীর্য বিশ্লেষণ বা সিমেন অ্যানালিসিস এর কয়েকটি নিয়ম আছে। যেমন আমরা যে দম্পতি তাদের বলে দিই যে এই বিশ্লেষণ করার অন্তত 3 থেকে 5 দিন আগের থেকে তাদের যৌন মিলন যেন বন্ধ থাকে। এবার এই বীর্য থেকে আমরা কি অ্যানালিসিস করি? আমরা প্রথম যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে তার ম্যাক্রোস্কোপিক বিশ্লেষণ, অর্থাৎ বাইরের থেকে বীর্যটা দেখতে কেমন। এর কিছু নির্দিষ্ট মাপকাঠি আমাদের থাকে। এছাড়া থাকে কিছু মাইক্রোস্কোপিক বিশ্লেষণ। মাইক্রোস্কোপিক বিশ্লেষণের মধ্যে 3টি মেইন জিনিস হচ্ছে, একটা হলো শুক্রাণুর ঘনত্ব, যেটা আমরা ইংরেজিতে বলি কনসেন্ট্রেশন। দ্বিতীয় হচ্ছে মোটিলিটি বা সচলতা বা স্পিড, শুক্রাণুগুলো কতটা সচল। আর 3 নম্বর হচ্ছে ইংরেজিতে বলা হয় মরফোলজি, বাংলায় বলতে গেলে বলতে হয় রূপ বা চেহারা, অর্থাৎ শুক্রাণুগুলো দেখতে কেমন। পরের স্লাইড। এই সংক্রান্ত WHO থেকে কিছু নির্দিষ্ট মাপকাঠি দেওয়া আছে, অর্থাৎ বলা আছে আমাদের যেটা লেটেস্ট 2010-এর WHO গাইডলাইন, সেই অনুসারে ধরে নেওয়া হয় যে একজন পুরুষের মধ্যে তার শুক্রাণুর ঘনত্ব অর্থাৎ কনসেন্ট্রেশন যদি 15 মিলিয়ন পার ml তার সমান বা তার থেকে বেশি থাকে তাহলেই সেটা যথেষ্ট। এছাড়া আমরা আরো যেটা দেখি সেটা হচ্ছে শুক্রাণুর বা বীর্যের পরিমাণ কত। বীর্যের পরিমাণটার মাপকাঠি ধরা হয় 1.5 ml, এবং যেটা আমরা বোঝালাম মোটিলিটি অর্থাৎ শুক্রাণুর সচলতা,
সেটা বলা হয় যে ভালো মোটিলিটির পরিমাণ যেন অন্তত 40% বেশি হয়। পরের স্লাইড। এবার প্রশ্ন আসে, অনেক সময় দম্পতিদের বলা হয় যে স্বামীর শুক্রাণু ক্লিনিকে এসে দিতে, আমরা সেটাকে প্রিপেয়ার বা প্রস্তুত করব। স্বাভাবিকভাবে মনে প্রশ্ন উঠতে পারে এই প্রস্তুতির প্রয়োজন কেন? প্রস্তুতির প্রয়োজন এই কারণে যে যে কোনো বীর্যের দুটি অংশ থাকে, একটি শুক্রাণুর অংশ এবং দ্বিতীয়টি হলো প্লাজমার অংশ। শুক্রাণুটি যদি বেশিক্ষণ প্লাজমার সংস্পর্শে থাকে তাহলে সেই শুক্রাণুগুলি তাদের কার্যগত ক্ষমতা হারায়, অর্থাৎ তাদের ফাংশন বা কাজ করার ক্ষমতা দুর্বল হয়ে যায়। এছাড়া শুক্রাণু যদি মৃত শুক্রাণু বা শরীরের লিউকোসাইট মানে অন্যান্য কোষের সংস্পর্শেও বেশিক্ষণ পড়ে থাকে, তাহলেও যেটা হয় যে ওই কোষগুলির থেকে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস নামে এক ধরনের জিনিস বেরোয়, যেগুলো শুক্রাণুগুলোর ক্ষতি করে, তাতেও শুক্রাণুগুলোর কাজ করার ক্ষমতা কমে যায়। এবং তৃতীয় হলো বীর্যে বিভিন্ন রকম জীবাণু থাকতে পারে বা প্রস্টাগ্ল্যান্ডিন নামে এক ধরনের পদার্থ থাকতে পারে, সেগুলো থেকেও শুক্রাণুগুলোকে আলাদা করা, যাতে শুক্রাণুর কার্যকারিতা বাড়ানো যায়। পরের স্লাইড। এবার বীর্য প্রস্তুতির বিভিন্ন কৌশল আমরা ল্যাবে অ্যাডপ্ট করি, এর বিভিন্ন নাম আছে। সেই নামগুলো হয়তো পেশেন্টের জন্য খুব প্রয়োজন তা না, কিন্তু জাস্ট একবার জানিয়ে রাখা। এই যেমন পেলেট সুইম আপ, ডেনসিটি গ্রেডিয়েন্ট, ওভারলে, আন্ডারলে অথবা সাধারণ ওয়াশ বা সিম্পল ওয়াশ। এবার এই পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতিতে কারো শুক্রাণু প্রস্তুত হবে সেটা নির্ভর করে তার শুক্রাণুর ঘনত্ব ও রূপের ওপর, যেটা আমরা শুরুতেই বললাম, মোটিলিটি এবং মরফোলজির ওপর। পরের স্লাইড। ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স বলে বীর্য পরীক্ষার একটি নতুন মাপকাঠি এসেছে। এই ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্সটা আজকাল অনেক সময় পেশেন্টরা এসে নিজেরাও করাতে চায়। প্রশ্ন ওঠে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন জিনিসটি কি? ডিএনএ হলো একটি শুক্রাণুর গঠনের মূল। এবার এই ডিএনএ যে শুক্রাণু যত বেশি ক্ষতিগ্রস্ত থাকবে সেই শুক্রাণু স্বাভাবিকভাবেই তত বেশি দুর্বল হবে। কাজেই ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স যে পেশেন্টের যত বেশি থাকবে সেই পেশেন্টের ফার্টিলিটি বা সন্তান করার ক্ষমতা আরো কমে যাবে। এবার এই ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্সকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে 15%-এরও কম, সেটাকে আমরা ধরে নিই যে তার মানে সেই শুক্রাণু খুবই ভালো, মানে তার ডিএনএ একেবারেই ক্ষতিগ্রস্ত না। 15-25%-এর মধ্যে যদি ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স থাকে তাহলে সেই শুক্রাণু ভালো থেকে মোটামুটি। 25-50 মোটামুটি থেকে দুর্বল। 50%-এরও বেশি যদি কারোর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স থাকে তাহলে আমাদের ধরে নিতে হয় যে তার শুক্রাণু খুবই দুর্বল, সেই শুক্রাণু দিয়ে যে কোনো উপায়ে প্রেগন্যান্সি দেওয়া খুবই কঠিন। পরের স্লাইড। শুক্রাণু প্রস্তুতির জন্য আজকাল আরো একটা নতুন উন্নত মানের পদ্ধতি এসে গেছে, যেটা আমাদের ল্যাবেও অ্যাভেলেবল, যেটাকে আমরা বলি ম্যাক্স পদ্ধতি। ম্যাক্স এর ফুল ফর্ম হলো ম্যাগনেটিক অ্যাক্টিভেটেড সেলিং। ভালো শুক্রাণু থেকে খারাপ শুক্রাণু আলাদা করার জন্য ইমিউন ম্যাগনেটিক সেপারেশন মেথডে শুক্রাণুগুলি আলাদা করা হয়। অর্থাৎ বোঝাতে গেলে যে শুক্রাণুগুলো খুব তাড়াতাড়ি মারা যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাপোপ্টোটিক শুক্রাণু, সেগুলির থেকে স্বাভাবিক শুক্রাণুকে আলাদা করতে আমরা এই ম্যাক্স পদ্ধতি ব্যবহার করে থাকি। আমরা আইইউআই, আইভিএফ বা ইক্সি যে কোনো সাইকেলেই এই ম্যাক্স পদ্ধতি দিয়ে শুক্রাণু তৈরি করতে পারি। পরের স্লাইড। ম্যাক্স পদ্ধতিটি একটু খরচ সাপেক্ষ, সুতরাং প্রশ্ন আসে যে সাধারণত কোন কোন ক্ষেত্রে আমরা এই ম্যাক্স পদ্ধতি ব্যবহার করে থাকি। একটা হলো শুক্রাণুর মান খুবই খারাপ, অর্থাৎ মান বোঝার আমি যেটা শুরুতেই বোঝালাম দুটি উপায়, মোটিলিটি ও মরফোলজি। অর্থাৎ শুক্রাণু সচল না বা শুক্রাণুর চেহারা খুবই খারাপ।
সেই ক্ষেত্রে আমরা এই ম্যাক্স পদ্ধতি ব্যবহার করে থাকতে পারি। এর আগে আমরা ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স সম্পর্কে পড়েছি। যদি ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স টেস্টের পরে দেখা যায় যে কারো ডিএনএ ফ্র্যাগমেন্টেশন খুবই দুর্বল, অর্থাৎ তার শুক্রাণুগুলি খুবই দুর্বল, সেই ক্ষেত্রেও আমরা এই ম্যাক্স পদ্ধতি ব্যবহার করতে পারি। অনেক রোগীর ক্ষেত্রে যেটা হয়, যেটাকে আমরা বলি রেকারেন্ট ইমপ্ল্যান্টেশন ফেলিওর, অর্থাৎ তাদের বারবার তাদের সন্তান আসছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অথবা আমরা তার মধ্যে ভ্রূণ দিচ্ছি, ভ্রূণটা আদৌ বসছে না। এই রেকারেন্ট ইমপ্ল্যান্টেশন ফেলিওর অথবা রেকারেন্ট প্রেগনেন্সি লস, এইসব ক্ষেত্রেও আমরা এই ম্যাক্স পদ্ধতি ব্যবহার করে থাকতে পারি। অথবা যদি স্বামীর অতিরিক্ত ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকে। পরের স্লাইড। পরের স্লাইড। কাজেই যে কথা মনে রাখতে হবে যে এখনো সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো সিমেন অ্যানালিসিস বা বীর্য বিশ্লেষণ। আজকালকার দিনে সাম্প্রতিক উন্নতি হলো ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স শুক্রাণু যাচাই করার জন্য, এবং শুক্রাণু প্রস্তুত করার জন্য হলো ম্যাক্স অর্থাৎ ম্যাগনেটিক অ্যাক্টিভেটেড সেল সর্টিং। পরের স্লাইড। আরেকটি নতুন উন্নতি আজকালকার দিনে, যেটা অনেক পেশেন্টই অলরেডি এই ব্যাপারে অবহিত, সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যারে, আমরা সহজ কথায় বলি এরা টেস্ট। এবার এই এরা টেস্টটি কি আমরা জেনে নেব। পরের স্লাইড। সাধারণত রোগীরা যেটা চিন্তা করেন সেটা হলো যে আমার ডিম্বাণু বাইরে কালেকশন করা হলো, হাজবেন্ডের শুক্রাণু দিয়ে সেটা নিষিক্ত করা হলো, করে আমাদের ভ্রূণ তৈরি হলো, সুতরাং এই ভ্রূণ আমার মধ্যে দেওয়ার পরে, প্রতিস্থাপন করার পরে আমার সন্তান তো হবেই। কিন্তু জিনিসটা এত সহজ না। সাধারণত আইভিএফ এ কারোর প্রেগনেন্সি হবেই তার চান্স থাকে 50 থেকে 60%, 100% না। তাহলে ভুলটা কোথায় হচ্ছে, কোন স্টেপে? পরের স্লাইড। আইভিএফ এ গর্ভধারণের জন্য কোন কোন বিষয়গুলি প্রয়োজন? সর্বপ্রথম হচ্ছে এমব্রায়োর কোয়ালিটি, এমব্রায়ো ভালো গ্রেডের হওয়া চাই। দ্বিতীয় হচ্ছে জরায়ুর এন্ডোমেট্রিয়াম বা যেটাকে আমরা লাইনিং বলি, সেই এন্ডোমেট্রিয়ামেরও রূপ কেমন বা চেহারা কেমন, এবং সেই এন্ডোমেট্রিয়ালের থিকনেস কতটা। সাধারণত 6 বা 7 মিলিমিটারের ওপর থিকনেস, এবং ট্রিপল লেয়ার এন্ডোমেট্রিয়াম হলো ভ্রূণ প্রতিস্থাপনের সহায়ক। এছাড়া হলো এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি। এই এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটির ব্যাপারে আমরা এরপরে বিস্তারিত আলোচনা করব। এবং লাস্টলি এমব্রায়ো বা ভ্রূণ স্থানান্তরণের ভালো টেকনিক, অর্থাৎ যেটাকে আমরা বলি এমব্রায়ো ট্রান্সফার টেকনিক, অর্থাৎ আপনাকে যিনি ভ্রূণ ট্রান্সফার করছেন তার টেকনিকটি যেন ভালো হয়। পরের স্লাইড। আজকাল যেটা হয়েছে, আইভিএফ এ গত 4 দশকে অনেক উন্নতি হয়েছে, যেটা আইভিএফ এ সাকসেসের হার এখন আগের তুলনায় অনেক বেড়ে গেছে। কিন্তু যেটা মেন বাধা সেটা হলো ইমপ্ল্যান্টেশন, অর্থাৎ আমরা একটি ভালো ভ্রূণ প্রতিস্থাপন করার পরেও সেই ভ্রূণটি কোনো কারণে রোগীর শরীরের মধ্যে প্রতিস্থাপিত হচ্ছে না। এই জিনিসটাকে বলা হয় রেট লিমিটিং স্টেপ, অর্থাৎ এটার জন্যই সাকসেসটা পুরোপুরি হওয়া থেকে আটকে যাচ্ছে। তাহলে এই এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি বা ইমপ্ল্যান্টেশন বস্তুটি কি আমরা এবার জানবো। পরের স্লাইড। এমব্রায়ো বা ভ্রূণের সফল ইমপ্ল্যান্টেশন ভ্রূণ ও জরায়ুর মধ্যেকার পারস্পরিক কার্যকারিতার উপর নির্ভর করে। এটাকে ইংরেজিতে আমরা বলি ক্রস টক, অর্থাৎ ভ্রূণ ও এন্ডোমেট্রিয়াম যেন নিজেদের মধ্যে একটা পারস্পরিক কথাবার্তা হয়। এখানে আসে এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটির ভূমিকা। পরের স্লাইড।
ইমপ্ল্যান্টেশন উইন্ডো বলে একটি কথা আছে। ইমপ্ল্যান্টেশন উইন্ডো মানে আমি একজনের মধ্যে যখন ভ্রূণটি প্রতিস্থাপন করছি তখন ভ্রূণটি কিন্তু যে কোনো সময় তার মধ্যে প্রতিস্থাপিত হবে না। ভ্রূণটি প্রতিস্থাপন হওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। এই সময়সীমাটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন উইন্ডো। এবার এই ইমপ্ল্যান্টেশন উইন্ডো কিন্তু প্রত্যেক মহিলার আলাদা, ইউনিক বা অদ্বিতীয়। এমনকি এরকমও হয় যে যে কোনো মহিলার এক সাইকেল থেকে আরেক সাইকেলে তার ইমপ্ল্যান্টেশন উইন্ডো পাল্টে যায়। পরের স্লাইড। তাহলে ERA অর্থাৎ এরা পরীক্ষাটি কি? এরা পরীক্ষাটি হচ্ছে এই যে আমরা বোঝালাম উইন্ডো অফ ইমপ্ল্যান্টেশন, মানে ঠিক কোন সময়সীমার মধ্যে একজন মহিলার এন্ডোমেট্রিয়ামটি সর্বাধিক রিসেপটিভ অর্থাৎ ভ্রূণ প্রতিস্থাপনের সহায়ক, সেইটা নির্ণয়ের জন্য একটি পরীক্ষা। নেক্সট স্লাইড। এই এরা পরীক্ষা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য? এখন অবধি সেরকম বলা হয় না। যার ক্ষেত্রে যেটা আমরা বোঝালাম বারবার ইমপ্ল্যান্টেশনে ব্যর্থ হচ্ছে রোগী, অর্থাৎ তার মধ্যে আমরা দুবার বা দুয়ের বেশি বার খুব ভালো কোয়ালিটির ভ্রূণ প্রতিস্থাপন করছি কিন্তু তারপরেও সে প্রেগনেন্ট হচ্ছে না। সেকেন্ড হতে পারে যে তার বারবার ভ্রূণ প্রতিস্থাপনের পরেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এছাড়া হয় আমরা নর্মালি যখন আল্ট্রাসাউন্ড করছি, আল্ট্রাসাউন্ডে দেখছি আমরা যে তার লাইনিং খুব সুন্দর তৈরি হচ্ছে, অথচ সেই মহিলাকে যখন আমরা ভ্রূণ প্রতিস্থাপন করছি তার ভ্রূণটি প্রতিস্থাপিত হচ্ছে না। এছাড়া কারোর ক্ষেত্রে যদি অ্যাট্রফিক এন্ডোমেট্রিয়াম অর্থাৎ খুব সরু লাইনিং থাকে বা বারংবার হাইপারট্রফিক এন্ডোমেট্রিয়াম অর্থাৎ খুব মোটা লাইনিং তৈরি হয়, তাহলে সেই সমস্ত রোগীর ক্ষেত্রেও আমরা এই এরা পরীক্ষার মাধ্যমে তার উইন্ডো অফ ইমপ্ল্যান্টেশন অর্থাৎ ভ্রূণ প্রতিস্থাপনের একদম সঠিক সময়টি জানার জন্য এই পরীক্ষাটি করতে পারি। পরের স্লাইড। এরা কিভাবে করা যেতে পারে? একটা হলো প্রাকৃতিক সাইকেলে, অর্থাৎ সেই মহিলাকে কোনো ওষুধ না খাইয়ে তার নর্মাল ন্যাচারাল সাইকেলে আমরা এরা পরীক্ষাটি করতে পারি। আর দ্বিতীয় হচ্ছে বাইরের থেকে হরমোন প্রতিস্থাপন করে আমরা বাইরে থেকে কৃত্রিম উপায় তার এন্ডোমেট্রিয়াম তৈরি করে এই এরা পরীক্ষা করতে পারি। কিন্তু যেটা মনে রাখার বিষয় সেটা হলো যে সাইকেলে আমরা এরা করছি সেই সাইকেলে কিন্তু আমরা ভ্রূণ প্রতিস্থাপন করতে পারবো না। পরের স্লাইড। এই এরার ফলাফলগুলি আমরা 3 ভাগে ভাগ করি। যখন রিপোর্টটি আসে তখন রিপোর্টটি 3 ভাগে আসে। একটা হতে পারে সেই এন্ডোমেট্রিয়াম নন রিসেপটিভ, প্রথম হতে পারে রিসেপটিভ। রিসেপটিভ মানে আমরা যে সময়টার পেশেন্টের জন্য নির্ধারণ করেছি সেই সময়টি তার সঠিক সময়, অর্থাৎ আমাদের নির্ধারিত সময় পেশেন্টের মধ্যে ভ্রূণটি প্রতিস্থাপন করলেই ভ্রূণটা তার মধ্যে বসবে। দ্বিতীয় হতে পারে নন রিসেপটিভ। এই নন রিসেপটিভের আবার 2 ভাগ হয়। একটা হতে পারে প্রি রিসেপটিভ, অর্থাৎ তার রিসেপটিভ সময়টি আসার আগেই আমরা তার মধ্যে এরা পরীক্ষাটি করেছি। আর দ্বিতীয়টি হতে পারে পোস্ট রিসেপটিভ, অর্থাৎ তার এই উইন্ডো অফ রিসেপশন পেরিয়ে যাওয়ার পরে এরা পরীক্ষাটি করা হয়েছে। পরের স্লাইড। এটি একটি রিপোর্ট যেখানে দেখাচ্ছে যে সেই মহিলার এরা পরীক্ষায় তার পরীক্ষার রিপোর্ট এসেছে নন রিসেপটিভ অর্থাৎ প্রি রিসেপটিভ। সেই ক্ষেত্রে যেটা বোঝানো হলো যে আমরা যেই সময় এরা পরীক্ষাটি তার ক্ষেত্রে করেছিলাম সেইটি তার পক্ষে প্রি রিসেপটিভ হয়েছে, অর্থাৎ তার রিসেপটিভিটি পিরিয়ডটা কিন্তু তারপরে। আমরা যদি ছবিটা দেখি আমরা আরেকটু ভালো বুঝতে পারবো। মাঝখানের যে হালকা দাগটা ওটা হলো রিসেপটিভ এন্ডোমেট্রিয়াম, তার আগের সময়টা হলো প্রি রিসেপটিভ অর্থাৎ পরীক্ষাটি আগে করা হয়েছে, আর পরের গাঢ় অংশটা হলো পোস্ট রিসেপটিভ অর্থাৎ পরীক্ষাটি সময় পরে করা হয়েছে। দুটোই কিন্তু বাঞ্ছনীয় নয়। পরের স্লাইড।
পরেরটিও তাই, পরেরটি মহিলার ক্ষেত্রে সেই একই রিপোর্ট এসছে নন রিসেপটিভ, কিন্তু এই ক্ষেত্রে এটি কিন্তু পোস্ট রিসেপটিভ, অর্থাৎ পরীক্ষাটি উইন্ডো অফ ইমপ্ল্যান্টেশনের পরে করা হয়েছে। পরের স্লাইড। এই এরা পরীক্ষায় আমাদের কতটা লাভ হয়? দেখা যায় যে নর্মাল ইমপ্ল্যান্টেশনের হার যতটা, তার থেকে এই এরা পরীক্ষা করার পরে ইমপ্ল্যান্টেশনের হার বা গর্ভধারণের হার বা চলতে থাকা প্রেগন্যান্সির হার বা গর্ভপাতের সংখ্যা, এগুলো অনেকটা উন্নতি হয়। ইমপ্ল্যান্টেশনের হার বা গর্ভধারণের হার বা চলতে থাকা গর্ভধারণের হার, এগুলো সবই বৃদ্ধি পায়। গর্ভপাত অনেক কমে যায় এবং বায়োকেমিক্যাল প্রেগন্যান্সি বলে যে একটি কথা থাকে, অর্থাৎ যেখানে মহিলার ব্লাড রিপোর্ট প্রেগন্যান্সি দেখাচ্ছে অথচ প্রেগন্যান্সিটি দুর্বল, সেই বায়োকেমিক্যাল প্রেগন্যান্সির হারও কিন্তু অনেক কমে যায়। পরের স্লাইড। এআরটিতে আরেকটি সাম্প্রতিক উন্নতি হলো প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং, যেটাকে আমরা বলি পিজিটি। এই পিজিটি পরীক্ষাটি কি জেনে নেওয়া যাক। প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং হলো যেখানে আমরা ভ্রূণ থেকে তার কিছু কোষ বের করে আমরা বোঝার চেষ্টা করি যে সেই ভ্রূণটি হয়তো মরফোলজিক্যালি, অর্থাৎ চেহারার দিক থেকে দেখতে ভালো হলেও সেই ভ্রূণটি জিনগত দিকে নর্মাল কিনা। এই পিজিটি পরীক্ষা কার ক্ষেত্রে প্রয়োজন? সাধারণত যেটা হয়, আমরা যেটা সবাই জানি যে একজন মহিলার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ডিম্বাণুর সংখ্যা কমে যায়, কিন্তু যেটা বেশি জরুরি সেটা হলো ডিম্বাণুর সংখ্যা যে শুধু কমে তা নয়, তার সাথে সাথে ডিম্বাণুর মান বা কোয়ালিটি কমে যায়, অর্থাৎ জিনগত ডিফেক্টিভ ডিম্বাণুর সংখ্যা বেড়ে যায়। এবার এই ডিম্বাণুগুলি নিয়ে স্বাভাবিকভাবেই যখন ভ্রূণ তৈরি হয়, সেই ভ্রূণগুলির মধ্যে অনেক রকম জিনগত ডিফেক্ট থাকে। এই ডিফেক্টিভ ভ্রূণগুলি শরীর স্বাভাবিকভাবেই প্রত্যাখ্যান করে, সুতরাং হয় গর্ভধারণ হয়ই না অথবা হওয়ার পরে সেটা মিসক্যারেজ হয়। এইরকম ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে যে তার ক্ষেত্রে আমরা একাধিকবার ভ্রূণ দিচ্ছি অথচ ভ্রূণটা বসছে না, অথবা ভ্রূণটা বসার পর একাধিকবার সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় এই প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং বিভিন্ন ফ্যামিলিতে রান করছে, এই ধরনের অসুখের ক্ষেত্রেও আমরা করতে পারি, যেমন থ্যালাসেমিয়া, সিকল সেল ডিসঅর্ডার ইত্যাদি। এবার এই প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক ডিজিজের প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক ট্রিটমেন্টের ব্যাপারে আমরা আরেকটু বিস্তারিত জানবো। পরের স্লাইড। প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং আবার 3 রকম হতে পারে। একটাকে আমরা বলি পিজিটিএ, একটাকে বলি পিজিটিএসআর, আর আরেকটাকে আমরা বলি পিজিটিএম। এই তিনটির পার্থক্য কি কি? পিজিটিএ মানে হচ্ছে প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্ট ফর অ্যানিউপ্লয়েডি, অর্থাৎ সেই ভ্রূণের যদি ক্রোমোজোম, অর্থাৎ যে কোনো ভ্রূণ আমরা জানি 23 জোড়া ক্রোমোজোম দিয়ে তৈরি, তো যদি ক্রোমোজোম গুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বোঝার জন্য যে টেস্টটা করা হয় সেটাকে বলা হয় প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্ট ফর অ্যানিউপ্লয়েডি। দ্বিতীয়টি হলো পিজিটি এসআর। এসআর মানে হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ ক্রোমোজোম গুলির স্ট্রাকচার অর্থাৎ গঠনের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা জানার জন্য করা হয় পিজিটি এসআর। এবং 3 নম্বর হলো পিজিটি এম, অর্থাৎ অনেক সময় পারিবারিকভাবে অনেক অসুখ চলতে থাকে, যেমন থ্যালাসেমিয়া, সিকল সেল ডিসঅর্ডার ইত্যাদি জিনগত অসুখ। এই ধরনের অসুখগুলো শনাক্তকরণের জন্য যেটা করা হয় সেটাকে বলা হয় পিজিটিএম। পরের স্লাইড। এই পিজিটি করার মেন লক্ষ্য হচ্ছে আমরা একটি সুস্থ স্বাভাবিক সন্তান পাওয়া, এমব্রায়োর সম্ভাবনার মূল্যায়ন, এমব্রায়োর ইমপ্ল্যান্টেশন বাড়ানো, গর্ভপাতের হার কমানো। সরি, আমি স্লাইডটা আরেকবার লাগবে।
I lost the slide. Amrita? Amrita? ম্যাম কোন স্লাইডটা? স্লাইডটা শেয়ারিং লাগবে অ্যাকচুয়ালি। স্লাইড শেয়ারিংটা আপনি ভিজিবল না? না, স্লাইড শেয়ারিংটা ভিজিবল না। एक स्लाइड शेयरिंग স্লাইড শেয়ারিংটা দেখতে পাচ্ছি না। হ্যালো, ম্যাম is it visible to you? হ্যাঁ, নাও ইট ইজ ভিজিবল। Okay. ওকে, তাহলে এই পিজিটি করার উদ্দেশ্য কি? এই পিজিটি টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে এমব্রায়োর ইমপ্ল্যান্টেশনকে উন্নত করা, গর্ভপাতের হার হ্রাস করা, আর অ্যানিউপ্লয়েডি আছে এরকম বাচ্চা হওয়ার ঝুঁকি কমানো। পিজিটি সাধারণত কাদের ক্ষেত্রে আমরা করে থাকি? মায়ের বয়স বেশি, 35-এর বেশি, ইমপ্ল্যান্টেশনে ব্যর্থতা, অর্থাৎ যেটা আমরা বোঝালাম, আমরা খুব ভালো কোয়ালিটির ভ্রূণ প্রতিস্থাপন করছি কিন্তু ইমপ্ল্যান্ট হচ্ছে না, অথবা ইমপ্ল্যান্ট হয়ে বারবার গর্ভপাত হচ্ছে, কিংবা খুব গুরুতর পুরুষগত কারণ, যেটাকে আমরা বলি সিভিয়ার মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি, অর্থাৎ শুক্রাণুর কোয়ালিটি খুবই খারাপ, কিংবা রোগীর নিজের ইচ্ছায়, রোগীর আবেদনে, সেই ক্ষেত্রেও আমরা পিজিটি করে থাকতে পারি। পরের স্লাইড। এই স্লাইডে বোঝানো হয়েছে যে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে একজন মহিলার ফার্টিলিটি কমে। ডিম্বাণুর সংখ্যা, যেটা আমরা বোঝালাম, ডিম্বাণুর সংখ্যার সাথে ডিম্বাণুর মান বা ডিম্বাণুর জিনগত সমস্যাও বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। পরের স্লাইড। যে কোনো মহিলার ক্ষেত্রে তার বয়স যদি 30-এরও কম হয়, তাহলে সেক্ষেত্রে তার ভ্রূণ সংখ্যার মধ্যে দেখা যায় প্রায় 45-50% ভ্রূণই স্বাভাবিক। বয়স যত বাড়তে থাকে, 30-এর ওপর কিন্তু 35-এর কম, তখন সব ভ্রূণের মধ্যে 40% মতো ভ্রূণ স্বাভাবিক থাকে। বয়স যত বাড়ে, 40-এর ওপরে হয়, তখন সব ভ্রূণের মধ্যে 20-30% ভ্রূণ মাত্র স্বাভাবিক থাকে। আর 40-এর ওপরে যদি বয়স হয়, তাহলে দেখা যায় যে তার 20%-এরও কম ভ্রূণ হলো স্বাভাবিক। পরের স্লাইড। পিজিটি আর অন্যান্য কোন ক্ষেত্রে করা যায়? ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন বলে একটি জিনিস থাকে, যেখানে একটি ক্রোমোজোমের অংশ অন্য ক্রোমোজোমের ওপরে ট্রান্সলোকেটেড হয়, অর্থাৎ বিন্যাসের প্রবলেম। সেই ক্ষেত্রেও এই পিজিটি করে, পিজিটি এসআর পদ্ধতিতে আমরা এটা নির্ধারণ করতে পারি। এই পিজিটি এসআর পদ্ধতি দ্বারা এটি করার কারণ হচ্ছে, কারণ দেখা যায় যে এই ট্রান্সলোকেশনের জন্য প্রায় গর্ভপাতের হার থাকে 25%-এরও বেশি। আর এছাড়া যেটা আমরা বোঝালাম, পারিবারিক রোগ, অর্থাৎ কোনো পরিবারে থ্যালাসেমিয়া, সিকল সেল ডিসঅর্ডার ইত্যাদি অসুখ যদি পারিবারিকভাবে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা পিজিটি এম এর দ্বারা সেটা নির্ধারণ করতে পারি। পরের স্লাইড।
আগেকার দিনে এটাকে বলা হতো পিজিডি। তো এই পিজিডি পদ্ধতি সেটি হলো বর্তমানকালে পিজিটি-এম পদ্ধতি নামে পরিচিত। আর আগেকার দিনে এই পিজিটি-এ, পিজিটি-এসআর এগুলোকে একসঙ্গে মিলিয়ে বলা হতো পিজিএস, প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক স্ক্রিনিং। এখন এই সবগুলো পদ্ধতি মিলিয়ে একসঙ্গে নামকরণ হয়েছে পিজিটি, যার আবার বিভিন্ন রকম ক্লাসিফিকেশন বা ভাগ হয়। পরের স্লাইড। এই পিজিটি প্রক্রিয়ায় কি করা হয়? আমরা একটি ভ্রূণকে ল্যাবে 5 দিন অবধি বাড়িয়ে নেওয়ার পরে সেই ভ্রূণ থেকে অর্থাৎ ব্লাস্টোসিস্ট অবস্থায় তার থেকে আমরা কিছু কোষ বাইরে বের করে আনি। বের করে এনে সেই ভ্রূণটিকে আমরা সেই অবস্থায় ল্যাবে ফ্রিজ করে দিই। বের করে এনে আমরা সেই কোষগুলি থেকে পিজিটি পদ্ধতিতে নির্ধারণ করি যে সেই কোষগুলির মধ্যে কোনো রকম ক্রোমোজোমগত বা গঠনগত বা জিনগত কোনো ডিফেক্ট আছে কিনা। তার ভিত্তিতে আমরা পরের সাইকেলে সেই ভ্রূণটি আবার সেই মহিলার মধ্যে প্রতিস্থাপন করি। পরের স্লাইড। বিভিন্ন কারণে যে পিজিটি করা হয়েছে ইভি ল্যাবে, তার মধ্যে তার যদি আমরা বিশ্লেষণ দেখি তাহলে দেখতে পাবো যে পুরুষগত কারণ, বারবার গর্ভপাত, ইমপ্ল্যান্টেশনে ব্যর্থতা অথবা মায়ের অধিক বয়স, এই সমস্ত ক্ষেত্রে পিজিটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এবং এই পিজিটি পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন রকম এই প্রত্যেকটি ক্ষেত্রে আমরা একটা ডেফিনিট সাফল্যের মুখ দেখেছি। পরের স্লাইড। এর পরের যেটা আসছে এটাকে আমরা বলি টাইম ল্যাপস টেকনোলজি। এবার প্রশ্ন হচ্ছে এই টাইম ল্যাপস টেকনোলজিটি কি, এটি কাদের জন্য অ্যাপ্লিকেবল, এই টেকনোলজির সুবিধা কি কি এবং টাইম ল্যাপস টেকনোলজি কি কাজ করে। পরের স্লাইড। একটি এমব্রায়ো যখন ল্যাবে বাড়ে তখন তার বিভিন্ন স্টেজ থাকে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অবধি সাধারণত একটি ভ্রূণকে আমরা ল্যাবে বাড়িয়ে নিই। এই পুরো গ্রোথটা আমরা টাইম ল্যাপস পদ্ধতিতে দেখতে পাই। আমি পরবর্তী স্লাইডগুলোতে বোঝাবো যে কিভাবে এটা সম্ভব হয়। পরবর্তী স্লাইড। টাইম ল্যাপস টেকনোলজি কি? টাইম ল্যাপস হলো একটি বিশেষ ইনকিউবেটর যেখানে আমরা ভ্রূণটাকে কালচার করি ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 এই হিসাবে। এই ইনকিউবেটরের মধ্যেই একটা বিল্ট ইন ক্যামেরা থাকে যা কিছু সময় পরপর এই ভ্রূণের ছবি তুলতে থাকে। এই ছবিগুলি যখন বিশ্লেষণ বা অ্যানালিসিস করা হয় তখন আমরা বুঝতে পারি যে সেই ভ্রূণটি ল্যাবে ক্রমাগতভাবে কিরকম বাড়ছে এবং সেইটির ভিত্তিতে আমরা কোন ভ্রূণটি ভালো সেটা নির্ধারণ করতে পারি। এমনকি এই ভ্রূণের ছবিগুলি অনেক সময় পেশেন্টের সঙ্গেও শেয়ার করা যায়। পরের স্লাইড। এটি হচ্ছে একটি টাইম ল্যাপস ইমেজের ছবি। বিভিন্ন অবস্থায় ভ্রূণের ছবিগুলি তোলা হয়েছে। তুলে এই ছবিগুলি ল্যাবে এমব্রায়োলজিস্ট এই ছবিগুলির দ্বারা বিশ্লেষণ করেন যে কোন ভ্রূণটি পেশেন্টের মধ্যে ট্রান্সফার করলে তার প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। পরের স্লাইড। এগুলো ভ্রূণের সব ক্রমাগত বেড়ে ওঠার ছবি। ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 এই অবস্থায় ভ্রূণটি বাড়ে। লাস্ট অবস্থাটায় আমরা দেখতে পাচ্ছি যে ভ্রূণটি ব্লাস্টোসিস্ট স্টেজে পৌঁছে গেছে 5 দিনে। এই ভ্রূণের চেহারা দেখলে একজন এমব্রায়োলজিস্ট খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন যে কোন ভ্রূণটি রোগীর মধ্যে প্রতিস্থাপন করলে তার প্রেগন্যান্সি হওয়ার চান্স বা গর্ভপাত না হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। পরের স্লাইড। এটি একটি টাইম ল্যাপস ভিডিওর ছবি।
কাদের জন্য এই টাইম ল্যাপস পদ্ধতি করব? এটা কি সব পেশেন্টের জন্যই করব? সাধারণত যেসব পেশেন্টের ক্ষেত্রে যারা বেশি সংখ্যক এমব্রায়ো তৈরি করেন তাদের ক্ষেত্রে এটার ফলাফল ভালো আসার সম্ভাবনা খুব ভালো। এমব্রায়ো বা ভ্রূণের যে তথ্যগুলির প্রয়োজন হয় সেটা হলো বারংবার ইমপ্ল্যান্টেশনে ব্যর্থতা, মায়ের বয়স বেশি বা বারংবার গর্ভপাতের ইতিহাস। সুতরাং প্রতিটি পদ্ধতি কিন্তু একটু কমপ্লিকেটেড যাদের ক্ষেত্রে আইভিএফ পদ্ধতিটি, তাদের ক্ষেত্রে ব্যবহার করাই এখন অবধি শ্রেয়। পরের স্লাইড। টাইম ল্যাপসের সুবিধা কি? যেটা আমি অলরেডি দেখালাম, আমরা এমব্রায়োগুলোর ভ্রূণগুলির বারবার ছবি তুলছি, অর্থাৎ তার প্রত্যেকটা স্টেজের বিকাশটা আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি। অস্বাভাবিক কিছু থাকলে আমরা খুব তাড়াতাড়ি সেটা নির্ধারণ করতে পারছি এবং সেই হিসাবে এমব্রায়োটাকে আমরা বাদ দিতে পারছি বা সেই এমব্রায়োটাকে আমরা সিলেক্ট করতে পারছি। এমব্রায়োগুলো কোন এমব্রায়োগুলিতে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা সব থেকে বাড়বে অথবা গর্ভপাত হওয়ার সম্ভাবনা সব থেকে কমবে সেটা আমরা নির্ধারণ করতে পারছি। পরের স্লাইড। টাইম ল্যাপসের সাথে রুটিন কালচারের কি পার্থক্য? আমরা ল্যাবে যখন একটা এমব্রায়োকে ভ্রূণকে রুটিন কালচার করি তখন সেটাকে আমরা জাস্ট 1 থেকে 5 দিন অবধি ইনকিউবেটরে বাড়তে দিই এবং মাঝে মধ্যে আমরা ইনকিউবেটর থেকে বের করে করে নির্দিষ্ট সময় পর পর এমব্রায়োটি দেখি। কিন্তু টাইম ল্যাপসে এটাকে আমরা ক্রমাগত এই এমব্রায়োর বিকাশটা দেখতে পাচ্ছি, তাতে স্বাভাবিকভাবেই এমব্রায়োর শনাক্তকরণটা অনেক ভালো হয়। তবে অবশ্যই টাইম ল্যাপস পদ্ধতিটি কিছু নির্দিষ্ট পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করাটাই শ্রেয়। পরের স্লাইড। টাইম ল্যাপস কি কাজ করে আমি অলরেডি বোঝালাম, যেসব মহিলার ক্ষেত্রে গর্ভধারণ হতে বারবার অসুবিধা হচ্ছে অথবা গর্ভধারণ হওয়ার পরে বারবার গর্ভপাত হচ্ছে অথবা মায়ের বয়স বেশি, এইসব ক্ষেত্রে টাইম ল্যাপস টেকনোলজি প্রয়োজনীয়তা খুব বেশি। পরের স্লাইড। টাইম ল্যাপসে কোনো ঝুঁকি আছে কি? মায়ের বা ভ্রূণের কোনো রিস্ক আছে কি? একেবারেই না। এটি এই টাইম ল্যাপস পদ্ধতিতে বা ভ্রূণটির বা মায়ের কোনো রকম ঝুঁকির কোনো রকম সম্ভাবনা নেই। পরের স্লাইড। সুতরাং আমরা এর মধ্যে মেইনলি 4টে পদ্ধতি কভার করলাম। একটা হলো ম্যাক্স, দ্বিতীয়টি হলো ইআরএ অর্থাৎ এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যাসে, থার্ড হলো পিজিটি প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং, আর চতুর্থ হলো টাইম ল্যাপস ইমেজিং। এই 4টি পদ্ধতি এখন অবধি হয়তো সব পেশেন্টের ক্ষেত্রে রুটিনলি ব্যবহার করা না গেলেও যেগুলো কমপ্লিকেটেড প্রেগন্যান্সি অর্থাৎ যাদের বারবার গর্ভপাত হচ্ছে বা বারবার গর্ভধারণে অসুবিধা হচ্ছে বা পুরুষের বন্ধ্যাত্বের পরিমাণটি খুব বেশি, খুব জটিল বা মায়ের বয়স বেশি, সেই সব ক্ষেত্রে আমরা এই পদ্ধতিগুলি ব্যবহার করে সাকসেস রেটটা বা সাফল্যের হারটা ডেফিনেটলি বাড়াতে পারি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। একটু প্রশ্নোত্তরের দিকে চলে যাব। আমাদের কাছে দুটো প্রশ্ন এসছে। মিসেস চাওলা জানতে চাইছেন যে ওনার ওয়েট 95 কেজি এবং ওনার হাইট 5 feet 4। ওনার হাজবেন্ডের স্পার্ম মোটিলিটি 10%। তো ওনার আইভিএফ এ প্রেগন্যান্সি আসার চান্স কতটা এবং ওয়েট কতটা রোল প্লে করছে কনসিভ করার জন্য? না, দুটো জিনিস। একজন মহিলার আমরা প্রথম যে দুটো জিনিস দেখি সেটা হলো তার বয়স আর আরেকটা হলো তার ওয়েট, বা ওয়েটের থেকেও ইম্পর্টেন্ট যেটাকে আমরা বলি বিএমআই, যেটা উনি অলরেডি বলেছেন। ওনার ওয়েট হচ্ছে 90 কেজি বা 90 কেজির একটু বেশি হয়তো বলেছেন, এবং ওনার হাইট হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চিতে একজনের আইডিয়াল ওয়েট হওয়া উচিত 58 কেজি বা 60 কেজির কাছাকাছি। সুতরাং অবশ্যই বলা বাহুল্য ওনার ওয়েটটা অনেকটাই বেশি আছে, প্রায় 25-30 কেজি আরো বেশি আছে, স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। এবার ওনার বয়সটাও ইম্পর্টেন্ট, বয়সটার ওপরেও আইভিএফ এর সাকসেস রেট নির্ভর করে। তবে কারণ যেটাই হোক, বয়স যাই হোক, বয়সের জন্য আইভিএফ করছেন বা হাজবেন্ডের শুক্রাণুর মোটিলিটি কম বলে আইভিএফ করছেন, যে কারণেই আইভিএফ করুন না কেন, ওয়েট কমানোটা কিন্তু বাধ্যতামূলক। কারণ যদি ওয়েটটা না কমান অনেকগুলো প্রবলেম হয়। এক হচ্ছে আমাদের ইনজেকশনের পরিমাণ বেশি লাগে, একজন মহিলার রেসপন্স কমে যায়, একজন মহিলার আইভিএফ এর খরচ বেড়ে যায় কারণ ইনজেকশনের পরিমাণ বেশি লাগছে, এবং সেই মহিলার প্রেগন্যান্সি মিসক্যারেজ অর্থাৎ গর্ভপাতের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই প্রবলেমগুলো হয়।
সুতরাং অবশ্যই দেখুন 25-30 কেজি ওয়েট তো একদিনে কমানো সম্ভব না, কিন্তু আপনার যা ওয়েট আছে তার থেকে অন্তত কিছুটা ওয়েট আপনাকে 5-10 কেজি অন্তত কমিয়ে আইভিএফ পদ্ধতি শুরু করাটাই বাঞ্ছনীয়। আর ম্যাডাম আর একটা প্রশ্ন আমাদের এখানে এসছে, একটু প্র্যাকটিক্যালি মানে সাকসেস রেট জানতে চাইছেন ফর আইভিএফ এন্ড ইক্সি। 50-60%। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে এই এত সুন্দর ভাবে বোঝানোর জন্য আজকের এই নিউয়ার টেকনোলজি গুলো। আর আমাদের দর্শকদেরকেও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, এবং কালকে আমরা আবার নিয়ে আসছি ডোনার প্রোগ্রাম ইন আইভিএফ, অর্থাৎ ডোনারদের তাৎপর্য। কালকে আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।